আরশির চেতনা ফিরল। সে চোখের সামনে শিহাবকে দেখতে পেল। মুহূর্তে সে ওয়াশরুমের কথা মনে পড়ে গেল। আরশির সমস্ত মুখ রক্তিম হয়ে উঠল। সে তাড়াতাড়ি লজ্জায় মুখ লুকালো। তার কেমন যেন শিহাবের সামনে অস্বাভাবিক লজ্জা লাগছে। শিহাব ফোনে ব্যস্ত ছিল। হঠাৎ চোখ গেল বিছানায়, দেখলো আরশির সেন্স ফিরেছে। শিহাব সামান্য গলা খাকারে দিয়ে ফোনটা রেখে দিল এবং বলল, আপনার মনে হয় ঘুমের জগৎ থেকে ফিরতে অনেক কষ্ট হলো? শিহাবের কথাগুলো আরশির কানে যেতেই যেন একটা তীব্র ধাক্কা লাগলো। সে আচমকা থমকে গেল, চোখের পলক স্থির। কাপা কণ্ঠে সে প্রশ্ন করলো, হঠাৎ এই কথা বলছেন কেন? শিহাব সামান্য দুষ্টুমি তবে কিছুটা অপরাধ বোধের হাসি নিয়ে এগিয়ে এলো। সে ফিসফিস করে বলল, তুমি যেভাবে সংজ্ঞাহীন হয়েছ, মা ভাবছে তুমি প্রেগনেন্ট। শিহাবের কথা শেষ হতে দেরি হলো, কিন্তু আরশির কাশতে দেরি হলো না। সে খুক খুক করে এমন মারাত্মকভাবে কেসে উঠল যে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কাশি থামার যেন নামই নেই। তার শরীর সামনের দিকে ঝুঁকে যাচ্ছে। শিহাব নিজেও চমকে গেল। সে প্রায় লাফিয়ে উঠে তাড়াতাড়ি জল ভর্তি গ্লাসটা এনে আরশির ঠোঁটে ধরল। আরশি ঢোক গিলে জল পান করল। শিহাব সেই সময় আরশির কপালে ও মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে আস্তে, এত ভাবার কিছু নেই। এই সামান্য কথার জন্য জীবন দিতে হবে না তো। আরশি জল খেয়ে স্বাভাবিক হলো। তার শরীরের দুর্বলতা কেটে যেতেই চোখ দুটোতে বিরক্তি ও সন্দেহের ধার ফুটল। সে বাঁকা চোখে সে শিহাবের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? শিহাব যেন আকাশ থেকে পড়ল। সে দেহাত ছুড়ে দিয়ে অতিরিক্ত নাটকীয়তা দেখিয়ে বলল, মজা কেন করব? তুমি কি আমার বেআইন হও নাকি যে মজা করব? আজব মেয়ে তো তুমি। একে তো কিছু না করার আগে আমাকে বাবা বানিয়ে দিলে, দুয়ে তো এখন বেআইন হওয়ার চেষ্টা করছো। এই, তুমি আমার বউ নাকি শালিকা? সেটাই আগে স্পষ্ট করে বলতো। শিহাবের কথা শেষ হতেই সসম্মানে ঘরে প্রবেশ করলেন শান্ত চৌধুরী। তিনি মিষ্টির বাটি হাতে নিয়ে শিহাবের কাছে এসে কোনো কথা না বলেই শিহাবের মুখে মিষ্টি তুলে দিয়ে হাসতে হাসতে বলল, আমি দাদা হতে যাচ্ছি, আমারও দাদু ভাই আসবে। শান্ত চৌধুরীর এই আনন্দময়ী ঘোষণা শুনে শিহাবের মুখে যে মিষ্টিটা ছিল তা ধপ করে মুখ থেকে ফ্লোরে পড়ে গেল। শিহাব এবং আরশি দুজনেই যেন বিদ্যুৎ স্পৃষ্ট। আরশি তো কথা বলার ভাষা একেবারেই হারিয়ে ফেলেছে। কি বলবে এখন? আরশি আমতা আমতা করে শিহাবের দিকে তাকালো। দেখলো শিহাবও তার দিকে হা করে তাকিয়ে আছে। শান্ত চৌধুরী আবার শিহাবকে জড়িয়ে ধরলেন এবং উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আহা আমার মাইসান, এতদিনে একটা কাজের কাজ করেছিস। এই না হলে আমার ছেলে, বিয়ের 1 মাস না যেতেই আমাকে দাদা বানিয়ে দিচ্ছিস। শান্ত চৌধুরীর কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল। নাচতে নাচতে তার আনন্দের রেশ পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল। শিহাব আর আরশি দুজনেই বিছানায় পাথরের মতো বসে রইল। দুজন দুজনের দিকে অবিশ্বাস নিয়ে তাকালো। তারপর হঠাৎই আরশি খিলখিল করে হেসে উঠল। সে বালিশ চেপে ধরে হাসতে লাগলো। হাসির তোরে তার চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে আসার উপক্রম। শিহাব তার দিকে হতভম্ব চোখে তাকিয়ে রইল। সে মাথায় হাত বুলিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, হাসছো কেন তুমি? পাগল হয়ে গেলে নাকি? আরশি কোনো মতে হাসির রেশ থামালো। চোখের কোণে তখনও জলের ধারা। আপনি 1 মাসের মধ্যে বাবাকে দাদা বানিয়ে দিচ্ছেন? আমি জীবনে এমন কাণ্ড দেখিনি। কোনো ছেলে এত তাড়াতাড়ি কাউকে দাদা বানাতে চাচ্ছে। আর সেই মানুষটা আপনি। বলেই আরশি আবার হাসতে শুরু করলো। সে ভুলে গিয়েছে যে শান্ত চৌধুরী যদি দাদা হন তাহলে তো তারই সন্তান হবে। শিহাব আরশির এই চরম বোকামি দেখিয়ে হাসবে নাকি নিজের অসহায় ভাগ্যের জন্য কাঁদবে কিছুই বুঝতে পারছে না। সে শুধু এইটুকু বুঝতে পারছে সে আজকে সব পাগলের পাল্লায় পড়েছে। শিহাব এবার সোজা আরশির দিকে আরেকটু ঝুঁকে এলো। তার কণ্ঠস্বর এখন হাস্যরস মেশানো, কিন্তু মারাত্মক সিরিয়াস। আরশি, তুমি হয়তো একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গিয়েছ। আমি যদি বাবাকে দাদা বানাই তাহলে যে জিনিসটা দিয়ে দাদা হওয়া হয় সেই আইটেমটা কিন্তু তোমাকে ডাউনলোড দিতে হবে। শিহাবের কথা শুনে মুহূর্তে আরশির হাসি নিভে গেল। তার মুখে লজ্জায় টকটকে লাল হয়ে উঠল। সে তাড়াতাড়ি মাথা নিচু করে ফেলল। আরশির লজ্জা মাখা মুখ দেখে শিহাবের ভেতরে এক গভীর কৌতুক জেগে উঠল। সে আলতো করে নিজের সুরের টান দিতে দিতে আয়েশি ভঙ্গিতে বলল, যাই বলো, বাবার খুশি দেখে বড্ড মায়া হচ্ছে। মনটা চাচ্ছে সত্যি সত্যি বাবা হয়ে যায়। তুমি কি বলো? শিহাবের এই কথায় আরশি যেন লজ্জার তাপে পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। কোনো মতে সে থরথর করে কাপা গলায় স্বর এনে বলল, তো হন, না করছে কে? আপনি বাবা হবেন, আপনার ইচ্ছে। কথা শেষ না হতেই শিহাব আলতোভাবে আরশির দিকে একদম কাছে ঝুঁকে এলো। তার ঠোঁট আরশির কানের খুব কাছেই সে ফিসফিস করে বলল, কণ্ঠস্বরে তখন নেশা ধরানো মাদকতা,
মাই ডিয়ার মিসেস, আমি বাবা হতে হলে তো আপনাকে একান্ত প্রয়োজন। বলুন, এখন কি বাবা হওয়ার কাজ শুরু করব? আপনি লোড নিতে পারবেন তো? হিমশিম খাবেন না তো? আর সে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। লজ্জায় তার শরীর অবশ হয়ে গেল। শিহাব এসব কি বলছে? লোকটার মাথা ঠিক আছে তো, নাকি এবার সত্যিই সে পাগল হয়ে গেল? আরশির ভাবনার মাঝে শিহাবের কণ্ঠস্বর কানে এলো। এবার সেই স্বর নাটকীয়তা ছেড়ে বাস্তব। নিচে আসেন তাড়াতাড়ি। দুজন মিলে এখন বাবা মাকে গিয়ে বোঝাই এই সবটাই ভুল ধারণা। না হতে যাচ্ছে আমি বাবা, আর না হতে যাচ্ছেন তারা দাদি দাদা। শিহাব ছন্দের মতো কথাটা বলেই দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আর সে তখনও যেখানে ছিল সেখানেই বসে রইল। তার মনে কেবল শিহাবের সে নেশা লাগানো শেষ কথাগুলোই বাজছিল। লজ্জার রেশ কাটার সঙ্গে সঙ্গেই তার ঠোঁটে এক অনিবার্য উষ্ণ হাসি ফুটে উঠল। আর রাত হয়ে গিয়েছে। নিঝুম গাঢ় অন্ধকার গ্রামীণ পথকে গ্রাস করেছে। আয়ান চট্টগ্রামের এক নির্জন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছিল। হঠাৎই ঠাস বাতাস বেরিয়ে যাওয়ার সেই তীক্ষ্ণ শব্দও কানে এলো। গাড়িটা মারাত্মকভাবে একপাশে হেলে গেল। আয়ান দাঁতে দাঁত চেপে ব্রেক কষল। সে গাড়ি থেকে নেমে এলো তীব্র বিরক্তি নিয়ে। গাড়ির সামনে এসে ঝুঁকে দেখলো চাকা একদম বসে গেছে। তীব্র বিরক্তি নিয়ে আয়ান গাড়ির শক্ত চাকায় সপাটে লাথি মারল। সেই ধাতব শব্দ নির্জন রাতে প্রতিধ্বনিত হলো। সে ফুঁসতে ফুঁসতে বলল, ধুর শালা, চাকাটা এখানেই পাঞ্চার হতে হলো। এখন কি করব? এই নির্জন জায়গায় তো কোনো গ্যারেজও চোখে পড়ছে না। আয়ান তীব্র বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করলো। ফোনের স্ক্রিন জ্বলে উঠতেই তার মেজাজ আগুন হয়ে গেল। একটুও নেটওয়ার্ক নেই, সিমের লাইনগুলো কাঁপছে মাত্র। সে রাগে ফোনটা ছুঁড়ে মারতে উদ্যত হয়েও নিজেকে সামলে নিল। সে চারদিকে তাকালো। পিছঠালা রাস্তা জনমানব শূন্য, চারদিক ঘন কালো অন্ধকারে মোড়া। এতক্ষণে কোনো মেয়ে এই পরিস্থিতিতে থাকলে নির্ঘাত ভয় সংজ্ঞাহীন হয়ে পরিচিত। বিরক্তিতে ফুঁসতে ফুঁসতে আয়ান রাস্তার পাশে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যেই রাস্তা দিয়ে এক বৃদ্ধ বাদাম বিক্রেতা কাঁধে ঝোলানো ভার নিয়ে বাড়ি ফিরছিলেন। এত রাতে রাস্তায় একজন সুদর্শন যুবককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কৌতূহলী হলেন। কাছে এসে বিনয়ের সাথে বললেন, কি হয়েছে বাবু? আপনি এমন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? আয়ান হতাশায় দুহাত কপালে ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কণ্ঠস্বর শুনে চমকে সোজা হয়ে তাকালো। বাদামওয়ালাকে দেখে বলল, আসলে আঙ্কেল, আমার গাড়ির চাকা পাঞ্চার হয়েছে, বুঝতে পারছি না কি করব। বৃদ্ধ মুহূর্তেই সহজ হয়ে বললেন, ও এই কথা, ভয় পাবেন না, এখান থেকে সামান্য দূরেই একটা গ্যারেজ আছে, আপনি আমার সাথে আসুন। আয়ান তড়িঘড়ি করে লোকটির সাথে গ্যারেজে গেল এবং একজন শ্রমিককে নিয়ে গাড়িতে ফিরে এলো। শ্রমিকটি আয়ানের গাড়ির নতুন চাকা শক্ত করে লাগাতে লাগলো। আয়ান কিছুটা দূরে অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। শ্রমিকটির চাকা লাগানো শেষে যে উঠতে যাবে, গাড়িটা হঠাৎ হালকা কেঁপে উঠলো, যেন ভেতরে কেউ নড়ে উঠেছে। শ্রমিকটি ঘাবড়ে গেল। সে সাহসে ভর করে গাড়ির পেছনের দরজা খুলল। টর্চের আলো ফেলতেই তার চোখ কপালে উঠল। সিটের নিচে জড়সড় হয়ে শুয়ে আছে তিথি। তাকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে অচেতন, তবে তার মুখ ঢাকা। শ্রমিকটির মাথায় ভয়ানক সন্দেহ জাগলো। এই রাতে নির্জন রাস্তায় যুবকটির গাড়িতে একজন যুবতী মেয়ে। তার মনে হলো ছেলেটা নিশ্চয়ই মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। আর এক মুহূর্ত দেরি না করে শ্রমিকটি দ্রুত নিচের ফোন বের করে কাঁপানো কণ্ঠে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কাকে যেন ডায়াল করলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, তাড়াতাড়ি পশ্চিম মোড়ের রাস্তায় চলে আসুন, বিশাল গন্ডগোল। এইখানে একটা ছেলে একটা মেয়েকে মনে হয় অপহরণ করেছে। মেয়েটি তার গাড়ির ভেতরে আছে। খানবাড়ির বসার ঘর তখন হাওমাও কান্নার এক যুদ্ধক্ষেত্র। তিথি নিখোঁজ সকাল থেকে। আশিক খান মেঝেতে পায়চারি করতে করতে প্রায় পাগল। আনোয়ার খান বারবার পুলিশকে ফোন করছেন, প্রতিবার ব্যর্থ হয়ে হতাশায় বসার ঘর পায়চারি করছেন। তনুজা খান কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে টকটকে করে ফেলেছেন। হিমি খান আর রৌশনী খান তাকে ধরে সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করছেন। বেশ কিছুক্ষণ পর সেই বিভীষিকাময় মুহূর্ত এলো। আনোয়ার খানের ফোন বিভৎস শব্দে বেজে উঠল। ফোনের স্ক্রিনে থানা শব্দটি দেখে তার হাত কাঁপল। তিনি দ্রুত লাউড স্পিকার অন করে কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, এসপি সাহেব, কোনো খবর পেলেন? ওপাশ থেকে এসপি সাহেবের ঠান্ডা নির্লিপ্ততা উত্তর ভেসে এলো, যেন সেটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা। দেখুন, আমরা নিশ্চিত করে বলতে পারছি না, তবে আমরা একজন ভয়ঙ্করভাবে নির্যাতিত মেয়ের মৃতদেহ পেয়েছি, যাকে হিংস্রভাবে রেপ করার পর মেরে ফেলা হয়েছে। আপনারা এসে শনাক্ত করুন। আমার ধারণা মৃতদেহটি আপনাদের বাড়ির মেয়ের হতে পারে। পুলিশের সেই নির্দয় উত্তরটা যেন লাউড স্পিকার ছিঁড়ে বের হলো। আনোয়ার খানের মাথায় যেন তৎক্ষণাৎ সহস্র বজ্রপাত হলো। পাশেই দাঁড়িয়ে থাকা আশিক খানের তখন শ্বাসরুদ্ধ।
তিনি বিকট চিৎকারে আকাশ ফাটিয়ে দিলেন। ও আল্লাহ গো, তুমি আমাকে কি খবর দিলা? আল্লাহ গো, তুমি আমার দুই মেয়েকেই আমার কাছ থেকে কেড়ে নিলা। ও আল্লাহ! সেই আর্তনাদ শেষ হতে না হতেই আশিক খান সহনীয় যন্ত্রণায় দুহাত দিয়ে সজোরে বুক চেপে ধরলেন। তার মুখ বিকৃত হয়ে গেল এবং মুহূর্তে মেঝেতে ধপাস করে লুটিয়ে পড়ে স্ট্রোক করলেন। আরফা হৃদয় বিদারক স্বরে চিৎকার করে উঠল, চাচা! তনুজা খান শোকে উন্মাদ হয়ে হাওমাও করে মেঝেতে আছড়ে পড়লেন। আনোয়ার খান পাগলের মতো জরুরি হসপিটালে কল দিলেন এবং নিথর ভাইকে ধরে ঝনঝন করে কাঁপতে লাগলেন। আশিক, এই আশিক, কি হলো তোর? কথা বলছিস না কেন? ভাই আমার, কথা বল। সুইজারল্যান্ড। তোরা দাঁড়িয়ে আছে এক বিশাল সুইমিং পুলের কিনারে, যা রাতের ঝলমলে আলোয় মায়াবী হীরার মতো জ্বলছে। চারপাশে বরফ ঠান্ডা বাতাস বইছে, কিন্তু সেই সৌন্দর্য তোরার মনকে উষ্ণ করে তুলল। এই দৃশ্য তার কল্পনার সকল সীমানা ছাড়িয়ে গেছে। রৌদ্র স্থির দৃষ্টিতে তোরার শিশু সুলভ কাণ্ড কারখানা দেখছিল। তার বুকে হাত শক্ত করে আড়াআড়ি ভাঁজ করা। হঠাৎ কোথা থেকে যেন উড়ে এসে একটি প্রজাপতি তোরার কাঁধে বসল। তোরা হাসি মুখে সেটিকে আলতো করে ছুঁয়ে দিল। তার ছোঁয়ার জাদুতেই যেন প্রজাপতিটি উড়ে এসে তোরার হাতের তালুতে বসল। তোরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে সেই হাতটা রৌদ্রের দিকে বাড়িয়ে দিল এবং খুশিতে লাফাতে লাফাতে বলল, দেখুন কি সুন্দর প্রজাপতি। তার কথা শেষ না হতেই আরো অনেকগুলো প্রজাপতি তাদের চারপাশে উড়ে এলো। তোরা সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাখির মতো ঘুরতে লাগলো। রৌদ্রের চোখে তখন শুধু হাসি নয়, ছিল গভীর অধিকারবোধের তৃপ্তি। সে মুচকে হেসে ধীরে ধীরে তোরার কাছে এগিয়ে গেল। রৌদ্র একদম তোরার পেছনে এসে দাঁড়ালো। তাদের দুজনের মাঝে শ্বাস প্রশ্বাসের দূরত্ব ছাড়া আর কিছুই ছিল না। রৌদ্র কোনো কথা না বলে তার শক্তিশালী দুই হাত দিয়ে তোরাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। বরফ শীতল বাতাসের মাঝে রৌদ্রের এই উষ্ণ স্পর্শে তোরা বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠে নিথর হয়ে গেল। তাদের দুজনেরই নিঃশ্বাস এত দ্রুত হচ্ছে যে তারা নিজেরাই তা শুনতে পাচ্ছে। রৌদ্র যেন সেই মুহূর্তে নিজের সকল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। রৌদ্র আলতো করে তোরার পেট থেকে চুল সরিয়ে দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ফেলল। তারপর সে তার ঠোঁট দিয়ে তোরার তুথে আলতা ফর্সা মসৃণ কাঁধ ছুঁয়ে দিল। সেই স্পর্শে তোরা যেন মুহূর্তেই অচেতন হয়ে গেল, নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলল। শুধু তার মুখ থেকে অস্ফুট কম্পিত শব্দ বের হলো, রৌদ্র। কথাটা বলেই তোরা রৌদ্রের কাছ থেকে সামনের দিকে সরে যাওয়ার সামান্যতম চেষ্টা করলো, কিন্তু রৌদ্রের সেই সুযোগ দিল না। বিদ্যুৎ গতিতে সে তোরার লেহেঙ্গার ওড়না ধরে ছটকা মেরে টান দিল। সঙ্গে সঙ্গে তোরা শূন্যে ভেসে এসে আছড়ে পড়ল রৌদ্রের উষ্ণ বুকে। অপ্রত্যাশিত সেই ঘনিষ্ঠতায় তোরা লজ্জা ও আশঙ্কায় চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। তোরা সে অসহায় আত্মসমর্পণ দেখে রৌদ্রের মস্তিষ্কের শেষ নিয়ন্ত্রণ রেখাটিও ছিঁড়ে গেল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার ঠোঁটজোড়া হিংস্র অধিকারের সাথে তোরার গোলাপি কম্পমান ঠোঁটজোড়াকে গ্রাস করল। প্রথম স্পর্শেই তোরার চোখ আতঙ্কে বিস্ফারিত হলো। সে তার সমস্ত শক্তি দিয়ে রৌদ্রকে সরানোর জন্য ধাক্কা দিতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে তোরা অনুভব করলো রৌদ্রের ঠোঁট যেন কোনো জাদুকরী মন্ত্রের মতো কাজ করছে। তার ঠোঁটের প্রতিটি শুষে নেওয়ার টানে তোরা তার প্রতিরোধের ভাষা হারিয়ে ফেলল। সেই জাদুকরী ছোঁয়ায় তোরা যেন অন্য কোনো জগতে ডুবে গেল। তার হৃৎস্পন্দন ঢাকের বাদ্যের মতো বুকে বাজছে। ধাক্কা দেওয়ার হাত দুটো কখন যে রৌদ্রের শার্টের কলার আঁকড়ে ধরেছে তোরা নিজেই টের পায়নি। সে এখন উন্মত্তের মতো রৌদ্রের সাথে প্রত্যুত্তর দিতে লাগলো। দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দে রাত ভরে উঠল। সময়ের সাথে সাথে তোরার ফুসফুস যেন বিদ্রোহ ঘোষণা করলো। তার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু রৌদ্রের উন্মত্ত পাগলামি থামার নাম নেই। সে যেন তোরার ঠোঁটগুলো ক্ষুধার্তের মতো শুষে খাচ্ছে। তাদের দুজনের এমন উষ্ণ হাঁসফাঁস নিঃশ্বাসের মাঝে হঠাৎ রৌদ্রের পকেটে থাকা ফোন চিৎকার করে বেজে উঠল। প্রথমবার বেজে কেটে গেল। রৌদ্রের তখন হুঁশ নেই। সে গভীর নেশায় আচ্ছন্ন। দ্বিতীয়বার বাজার সময় তোরার মাথায় যেন ঠান্ডা জল পড়লো। তার হুঁশ ফিরে এলো। সে সাথে সাথে সমস্ত শক্তি একত্রিত করে রৌদ্রকে ধাক্কা দিল, কিন্তু রৌদ্রের শরীর ছিল পাথরের মতো অনড়। সে এক চুল পরিমাণেও সরল না, বরং তোরাকে আরো দৃঢ়ভাবে কাছে টেনে নিল। তোরার চোখ উল্টে আসার চোখ আর এই বুঝি তার প্রাণ পাখি দেহ ছেড়ে চলে যাবে। ঠিক তখনই রৌদ্রের ফোন কেটে ক্রোধের মতো তৃতীয়বার বেজে উঠল। রৌদ্রের রোম্যান্টিক ঘোর এবার তীব্র বিরক্তিতে পরিবর্তিত হলো। সে অনিচ্ছা সত্ত্বেও তোরার ঠোঁট জোড়া ছেড়ে দিল। দুজনেই ক্ষুধার্তের মতো মুখ খুলে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। তোরা বুকে হাত চেপে শ্বাস টানছে। তার প্রাণ পাখিটা যেন এক্ষুনি বেরিয়ে যেত। রৌদ্রর আগে ফুঁসতে ফুঁসতে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকালো। নাম দেখে তার মুখ ভীষণভাবে পাল্টে গেল। কল এসেছে বাংলাদেশ থেকে, তাও বাড়ির টেলিফোন থেকে। রৌদ্র আর কিছু না ভেবে দ্রুত নিজেকে সংযত করে ফোন রিসিভ করে কানে ধরল। ফোনের ওপাশ থেকে ভেসে আসা যন্ত্রণা ভরা কণ্ঠস্বর
আর আতঙ্কের শব্দগুলো শুনে রুদ্রের শরীর নিথর হয়ে গেল। তার হাত থেকে ঠাস করে শব্দ করে দামি ফোনটা পাথরের মতো মাটিতে পড়ে গেল। রুদ্রের চোখ দুটো বিস্ফারিত, দৃষ্টি স্থির এবং সে কাঁপতে কাঁপতে শুধু একটি নামই উচ্চারণ করল, তিথি। তিথি।